শুরু করছি কেমিস্ট্রি ফ্রম হোম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা অর্থাৎ ইউনিট 1, যেটা শুরু করেছিলাম, যার পরপর 3টে ভিডিও আমি দিয়েছি। তো সেই ভিডিওগুলোর যে বিষয়বস্তু ছিল তার উপর ভিত্তি করে কিছু অঙ্ক আজকে আমরা দেখে নেব, কিছু গাণিতিক সমস্যা আজকে আমরা দেখে নেব। তো 3 নম্বর ভিডিও যেটা আপলোড করেছি সেটাতে আমি দুটো গাণিতিক সমস্যা তোমাদের করতে দিয়েছিলাম। আমরা প্রথমে সেই দুটো গাণিতিক সমস্যার সমাধান দেখে নিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে, এবং তারপরে আমরা আরও কিছু গাণিতিক সমস্যা দেখব। তাহলে প্রথম যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি দিনে 10,000 কোটি টাকা গুনতে পারে, তবে 1 মোল টাকা গুনতে কতদিন সময় লাগবে? এটা ছিল প্রথম প্রশ্ন। তাহলে আমরা দেখে নিচ্ছি তার উত্তরটা আমরা কেমন করে করব। আচ্ছা, প্রথমে 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা সমান সমান কত? 10,000 তারপরে কোটি, এত টাকা। তার মানে টাকা মোট 10,000 এটা, আর এটা হচ্ছে কোটি, তাহলে 10,000 কোটি হয়ে গেল। তাহলে একের পরে শূন্য কটা হলো? 4টে, আর 7টা, টোটাল 11খানা। তাহলে 10,000 কোটি টাকা মানে এত টাকা। পরিষ্কার? এবার মোট টাকার পরিমাণ কত ছিল? মোট টাকার পরিমাণ ছিল হচ্ছে, মোট টাকা ছিল 1 মোল। তার মানে 6.022 ইন্টু 10⁻23 টাকা। তাহলে কত দিনে গুনবে? একদিনে গুনছে 10,000 কোটি, তাহলে কতদিন সময় লাগবে? তাহলে সময় লাগবে, আমরা হিসাব করছি দিনে, কত? 6.022 ইন্টু 10⁻23 বাই 10⁻11 দিন, দ্যাট ইজ 6.022 ইন্টু 10⁻12 দিন। বুঝতেই পারছি কত বেশি দিন সময় লাগছে। আরও ভালো করে বোঝার জন্য এটাকে বছরে কনভার্ট করে নিন সময়। এবার হিসাব করব বছরে। তাহলে বছরে হিসাব করতে দিনটাকে আমি 365 দিয়ে ভাগ করব, 6.022 ইন্টু 10⁻12, তাকে 365 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে বছরের হিসাবটা। তাহলে এটা কত? এটা হিসাব করলে দেখা যাবে যে 16498630136.986 বছর। দ্যাট ইজ, এটা দাঁড়ায় হচ্ছে 1600, এটা আমি অ্যাপ্রক্সিমেশন ধরে নিচ্ছি, এত কোটি বছর। তাহলে ভাবো, দিনে যদি কেউ 10,000 কোটি টাকা করে গুনতে পারে, তাহলে 10,000 কোটি টাকা দিনে গুনলে পরে সেরকম এই 1 মোল টাকা গুনতে তার লেগে যাবে 1650 কোটি বছর। তাহলে ভাবা যায় যে ওই অ্যাভোগাড্রো সংখ্যা, দ্যাট ইজ 1 মোল যে বিষয়টা, সেটা কত বড় একটা সংখ্যা। আশা করি আন্দাজ করতে পারছো। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল সেটা কি? সেটা খুব সহজ একটা প্রশ্ন ছিল হচ্ছে 52 AMU পরিমাণ HE এর মধ্যে কতগুলি HE পরমাণু আছে? এটা ছিল প্রশ্ন। তাহলে
আমরা একটা জিনিস আগেই জেনেছি যে কোনো মৌলের পারমাণবিক ওজন যত, সেটা তো সংখ্যাবিহীন একটা এককবিহীন একটা সংখ্যা। ফলে সেই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা যদি আমি সঙ্গে এএমইউ বসিয়ে দিই, তাহলে সেটাই হবে ওই মৌলের এক একটা পরমাণুর ভর, প্রকৃত ভর। তাহলে He এর পারমাণবিক ওজন সমান সমান 4। তার মানে হচ্ছে He এর একটি পরমাণুর প্রকৃত ভর সমান সমান 4 AMU। তাহলে বুঝতেই পারছি এক একটা He পরমাণুর ভর 4 AMU, টোটাল আমাকে ভর দিয়েছে 52 AMU। তাহলে টোটাল পরমাণুর সংখ্যা, সুতরাং মোট পরমাণুর সংখ্যা সেটা দাঁড়াবে 52 ডিভাইডেড বাই 4T, দ্যাট ইজ 13। 13টি পরমাণু থাকবে। খুব সহজেই আমরা হিসাব করে ফেলতে পারলাম। এবার চলে আসলাম পরবর্তী আরও কিছু এক্সট্রা কিছু অঙ্ক আমরা দেখে নেব। বিভিন্ন টাইপের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, প্রথমে একটা প্রশ্ন আলোচনা করব, যেটা 2013 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কাউন্সিলের এসেছিল। তাহলে অঙ্কটাকে লিখে নিচ্ছি। কোশ্চেন যেটা, সেটা হচ্ছে কি 220 মিলিগ্রাম CO2 থেকে 10⁻21 সংখ্যক অণুকে অপসারিত করলে কতগুলি CO2 অণু পড়ে থাকবে? অর্থাৎ প্রশ্নটা দেখে নিয়ে আগে, 220 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে, সেখান থেকে এতগুলো অণু সরিয়ে নেওয়া হলো, তাহলে আর কতগুলো CO2 রয়ে যাবে বা পড়ে থাকবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে উত্তর করছি আমরা। CO2 এর আণবিক ওজন কত? 44। তার মানে 44 গ্রাম যদি CO2 নিই, তাহলে তার মধ্যে অণু থাকবে কত? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 44 গ্রাম মানেই হচ্ছে 44,000 মিলিগ্রাম। তার মানে 44,000 মিলিগ্রামের মধ্যে CO2 অণু থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক। পরিষ্কার? তাহলে আমি ঐকিক নিয়ম সাজিয়ে নিই। সুতরাং 44,000 মিলিগ্রাম CO2 এ অণু আছে 6.022 ইন্টু 10⁻23 T। তাহলে 1 মিলিগ্রাম CO2 এ অণু আছে কত? 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 44,000, এতটি। তাহলে আমার কত দিয়েছে? 220 মিলিগ্রাম CO2 এ অণু আছে কত? 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 44,000, এটাকে গুণ করতে হবে 220, এতটি। তাহলে এটা কেটে দিলে এটা দাঁড়াবে হচ্ছে 22 দুগুণে 44, 200 দিয়ে ভাগ করতে হবে। পরিষ্কার? তাহলে আমি এটা মুছে দিয়ে পরের লাইন করছি। তাহলে কি দাঁড়াচ্ছে? সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে হচ্ছে, এই সংখ্যাটা দাঁড়াচ্ছে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 200, এতটি। তাহলে এখানে দুটো শূন্য এদিকে করে দিলে পরে দাঁড়াচ্ছে 6.022 ইন্টু 10⁻21 ডিভাইডেড বাই 2, এতটি। আচ্ছা,
তারপরে হিসাবটা কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 3.011 ইন্টু 10⁻21 টি। ক্যালকুলেটর ছাড়া হিসাব করে নেওয়া গেল। এবার টোটাল অণু ছিল কত, টোটাল অণু আছে এত, অপসারণ করা হলো কত, এত। তাহলে অবশিষ্ট কত থাকবে সেটা দেখছি। সুতরাং অবশিষ্ট অণু সমান সমান 3.011 ইন্টু 10⁻21, এতটা ছিল, বাদ দেওয়া হলো কতটা, এত। তাহলে রইল কত, এতটা। তাহলে আমি 10⁻21কে কমন নিচ্ছি, তাহলে এখানে রইল হচ্ছে 3.011, এখানে রইল হচ্ছে 1, তার মানে 2.011 ইন্টু 10⁻21 টি। এটা হলো অ্যান্সার। তার মানে 220 মিলিগ্রাম CO2 থেকে এতগুলো অণু অপসারণ করলে অবশিষ্ট যে অণু সেটা থাকবে এতগুলো। আশা করি পরিষ্কার হলো। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট একটা অঙ্ক দিয়েছে, সেটা হচ্ছে যেই মেইনসে এসেছিল 2014 সালে। কি কোশ্চেন সেটা, একটি মিশ্রণে O2 ও N2 এর ভরের অনুপাত 1:4। ভরের অনুপাত কত, 1:4। মিশ্রণে O2 ও N2 এর অণু সংখ্যার অনুপাত হবে, অপশন এ দিয়েছে 3:16, অপশন বি দিয়েছে 1:4, অপশন সি দিয়েছে হচ্ছে 7:32, অপশন ডি দিয়েছে হচ্ছে 1:8। এটা যেই মেন্সের 2014 সালের একটা প্রশ্ন। তাহলে আমরা এর উত্তর করব খুব সহজ, শর্টকাট মেথডেই করা যায়। তাহলে আমরা দেখে নিচ্ছি, এবার উত্তর করছি আমরা। কত দেওয়া ছিল অনুপাতটা, O2 আর N2 এর ভরের অনুপাত হচ্ছে 1:4, তাই তো। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি, আমি একটু লিখেই করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। মিশ্রণে O2 ও N2 এর ভর যথাক্রমে x গ্রাম ও 4x গ্রাম ধরে নিচ্ছি, x গ্রাম আর 4x গ্রাম। আচ্ছা, এবার আমরা জানি মোল সংখ্যা যদি বের করতে চাই, তাহলে এক একটা করে মোল সংখ্যা বের করি। সুতরাং O2 এর মোল সংখ্যা কি করে পাই, ভর যেটা দেওয়া হয়েছে গ্রামে, সেটাকে তার আণবিক ওজন দিয়ে ভাগ করতে হয়। O2 এর আণবিক ওজন 32 দিয়ে ভাগ করলাম যে প্রদত্ত ভর সেটাকে, তাহলে মোল সংখ্যা পেয়ে গেলাম। একই রকম করে N2 এর মোল সংখ্যা আমরা পাবো হচ্ছে, যে ভর দিয়েছে তাকে তার আণবিক ওজন, নাইট্রোজেনের আণবিক ওজন 28, তাকে ভাগ করলাম। আমরা আগেই জানি মোল সংখ্যা বের করার নিয়ম। এবার এর মোল এত, ঠিক আছে। এবার দুটোর মোল সংখ্যা, অণুর সংখ্যা কত, অণুর সংখ্যা বের করব আমরা n দিয়ে, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে আমরা অণুর সংখ্যা পেয়ে যাব, n ফর অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে O2 এর অণুর সংখ্যা, পরের লাইনে তোমরা লিখবে অণুর সংখ্যা, এখানে পেয়ে যাব অণুর সংখ্যা। তাহলে এটা হলো। এবার অনুপাত করে দিচ্ছি। সুতরাং O2 ও N2 এর অণু সংখ্যার অনুপাত সমান সমান, আমি একটু উপরে লিখছি, নিচে জায়গা নেই জন্য, কি থাকছে অনুপাত, আমি উপরে লিখে দিচ্ছি। প্রথমে পেয়েছিলাম প্রথমটা x/32 × n
নিচে হচ্ছে 4x/28 ইন্টু এন, এন ক্যান্সেল, এক্স ক্যান্সেল, তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হচ্ছে এখানে উপরে 1, নিচে 32, এটা উপরে চলে যাবে 28, নিচে 4, 4 7 28, তার দাঁড়ালো হচ্ছে 7/32, তাহলে অনুপাতটা দাঁড়াচ্ছে হচ্ছে 7:32। তাহলে উত্তর হচ্ছে অপশন সি। আশা করি বোঝা গেল বিষয়টা। তাহলে এটা গেল একটা অঙ্ক। আমরা আরেকটা অঙ্ক করে নিচ্ছি। আচ্ছা, এবার অঙ্কটা হচ্ছে প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। 1 মিলিমোল SO2 এর মধ্যে অণু সংখ্যা কত? আচ্ছা, অণুর সংখ্যা কত যদি চায় তাহলে আমরা কি করে বের করব? আচ্ছা, প্রথমে মিলিমোল ব্যাপারটা বুঝে নিই। আচ্ছা, সেটা বোঝার জন্য আমরা একটা জিনিস করে নিচ্ছি। মিলি, সেন্টি, তারপরে ডেসি, স্পেস রাখলাম, তারপরে ডেকা, হেক্টো, কিলো, এগুলো লিখলাম না? আচ্ছা, এবার যদি আমি এখানে মোল বসাই তাহলে সবগুলো কি দাঁড়াবে? মিলিমোল, সেন্টিমোল, ডেসিমোল, মোল, ডেকামোল, হেক্টোমোল, কিলোমোল। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। এবার ডেসিমোল, মোলের থেকে কত ভাগ? 10 ভাগের 1 ভাগ। তাহলে 1 ডেসিমোল সমান সমান 1/10 মোল। 1 সেন্টিমোল, মোলের কত? 100 ভাগের 1 ভাগ, 1/100 মোল। 1 মিলিমোল মানে 1/1000 মোল। বিষয়টা পরিষ্কার হলো? সেরকম ডেকামোল হচ্ছে 10 টাইমস হবে। 1 ডেকামোল যদি কেউ বলে তাহলে 10 মোল বোঝাবে। হেক্টোমোল বললে 100 মোল বোঝাবে। কিলোমোল বললে 1000 মোল বোঝাবে। তাহলে পরিষ্কার? তাহলে এখানে যেটা দিয়েছে সেটা কি? সেটা হচ্ছে মিলিমোল। সুতরাং দাঁড়াচ্ছে 1 মিলিমোল সমান সমান 1/1000 মোল। খুব সহজ করে দিচ্ছি জিনিসগুলো। 1/10⁻³ মোল, দ্যাট ইজ 10⁻³ মোল। পরিষ্কার হলো? আচ্ছা, 1 মিলিমোল মানে হচ্ছে 10⁻³ মোল। এবার আমরা কি জানতাম? 1 মোল যে কোনো পদার্থে অণু থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 1 মোল SO2 এর অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23T। তাহলে এবার কত? 1 মিলিমোল মানে 10⁻³ মোল। SO2 এর অণুর সংখ্যা সমান সমান 6.022 ইন্টু 10⁻23। এটা একের পরের লাইন ইউনিটারি মেথডে, তাহলে এটা হচ্ছে গুণ হয়ে যাবে সমানুপাতিক সম্পর্ক থাকার জন্য। তাহলে কি দাঁড়াচ্ছে? 6.022 ইন্টু 10⁻20T। তার মানে উত্তর হলো 1 মিলিমোল SO2 এর মধ্যে অণু থাকবে এতগুলো। আশা করি পরিষ্কার হলো। এরপরে চলে আসলাম আমরা আরেকটা অঙ্ক করব। সেটা কীরকম? সেটা হচ্ছে বলেছে প্রশ্নটায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 মিলিমিটার ব্যাসার্ধযুক্ত একটি জলের ফোঁটার মধ্যে কতগুলি কি আছে? জলের অণু আছে। এটা প্রশ্ন। আবার বলছি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 মিলিমিটার ব্যাসার্ধযুক্ত একটি জলের ফোঁটার মধ্যে কতগুলি জলের অণু আছে?
প্রশ্নটা বোঝা গেল? আচ্ছা, এবার প্রথমে আমরা কি করব, আমরা এই 1 মিলিমিটার ব্যাসার্ধযুক্ত যে জলের ফোঁটা আছে তার ভর কত যদি বের করে নিতে পারি, তাহলে আমরা কিন্তু সহজে হিসাবটা করতে পারবো। আমাদের টার্গেট হচ্ছে প্রথমে সেটা। আচ্ছা, 1 মিলিমিটার সমান সমান 0.1 সেন্টিমিটার। আচ্ছা, এবার তাহলে ব্যাসার্ধ হচ্ছে যেটাকে আমি সাধারণত আর দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে 0.1 সেন্টিমিটার থাকলো। আচ্ছা, এবার আর কি লাগবে আমাদের? আমাদের লাগবে হচ্ছে এর আয়তন। সুতরাং জলের ফোঁটার আয়তন ভি যদি ধরি, আচ্ছা গোলকাকার হয়, জলের ফোঁটা গোলকাকার হয়, তাহলে গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এখানে 4/3 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 0.1 এর কিউব, এটা আয়তনের একক, তাহলে সেমি কিউব হবে ইউনিট। তাহলে জলের ফোঁটার আয়তন বেরিয়ে গেল এত। এটাকে হিসাব করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কত, 0.00419 সেমি কিউব। তাহলে ভি হচ্ছে জলের ফোঁটার আয়তন, সেটা হচ্ছে কত, 0.00419 সেমি কিউব। আচ্ছা, এবার চলে আসলাম আমরা, আচ্ছা জলের 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঘনত্ব কত? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সমান সমান 1 গ্রাম পার সেমি কিউব। 1 গ্রাম পার সেমি কিউব, এটা হচ্ছে ঘনত্ব। ঘনত্বকে আমরা সাধারণত স্মল ডি দিয়ে প্রকাশ করি। তাহলে জলের ঘনত্ব ডি ইকুয়াল টু 1 গ্রাম সেমি কিউব অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে আমরা পেলাম ভি আর ডি, আমাদের ভর লাগবে ম্যাস অর্থাৎ এম। সুতরাং জলের ফোঁটার ভর এম সেটা বের করতে হবে। এটা হচ্ছে ডি ইন্টু ভি হবে। এখানে একটা জিনিস, একটা টোটকা দিয়ে দিচ্ছি মনে রাখার জন্য, যদিও সহজ জিনিস। মনে রাখবে মাছ ইকুয়াল টু ডাল ভাত। মাছ ইকুয়াল টু ডাল ভাত। তাহলে মাছ এম, ডাল ডি, ভাত হচ্ছে ভি, মনে রাখতে সুবিধা হবে। তাহলে এম কি, মাস অর্থাৎ ভর, ডি কি ডেন্সিটি ঘনত্ব, ভি কি ভলিউম অর্থাৎ আয়তন। এই ফর্মুলা ইউজ করলাম আমরা এখানে। তাহলে এটা জেনে ফেললাম। এবার ডেন্সিটি কত, 1, ভলিউম কত, 0.00419। এটা ভরটা কিসে বেরোবে, গ্রামে বেরোবে। তাহলে ভরটা হচ্ছে কত গ্রাম, এত গ্রাম, আবার সমান সমান দিয়ে এটা লেখা যাবে, তাহলে ওয়ানটার গুণ করার দরকার নেই, এটা হয়ে গেল গ্রাম। আচ্ছা, তাহলে জলের ভর হয়ে গেল, 1 ফোঁটা জলের ভর হয়ে গেল এত গ্রাম। আমরা জানি জলের আণবিক ওজন কত, 18। তার মানেই হচ্ছে 18 গ্রাম জলের অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, 022 ইন্টু 10⁻23। তাহলে এবার কত গ্রাম, 1 গ্রাম জলে কত সেটা বের করে নিই। ইউনিটারি মেথড করছি, একটু সহজ সরল হবে, বুঝতে সুবিধা হবে। 18 এতটি, তাহলে কত, 0.00419 গ্রাম জলে অণুর সংখ্যা দাঁড়াবে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 18 ইন্টু করতে হবে 0.00419 এতটি।
দেখে নাও। এবার এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে যেটা দাঁড়াবে, আমি উত্তর লিখছি একবারে, সেটা দাঁড়াবে হচ্ছে জলের অণুর সংখ্যা হবে 1.4017 ইন্টু 10⁻20 এতটি। তাহলে আমরা যে জানলাম জলের ফোঁটা যেটা ছিল তার মধ্যে অণুর সংখ্যা হবে এতটি। যদি বলে যে এইচ পরমাণুর সংখ্যা কত, তাহলে জলের একটা অণুতে এইচ পরমাণু দুটো আছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে এইচ পরমাণু পেয়ে যাব। যদি বলে ও পরমাণু কত আছে, তাহলে এর জলের একটা অণুতে একটা ও পরমাণু আছে, তাহলে এই সংখ্যাটাই হবে ও পরমাণুর সংখ্যা। তাহলে এই হয়ে গেল আমাদের আরেকটা অঙ্ক। তাহলে আমরা করে ফেললাম মোটামুটি 4খানা, ওইদিকে 2খানা, মোট 6খানা অঙ্ক আমরা করে ফেললাম। তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। এরপরের টপিকগুলো আমরা পরপর আরও এগিয়ে নিয়ে যাব। আশা করি তোমাদের বুঝতে সুবিধেই হবে। ওকে।